নমস্কার, শুরু করছি আজকের চতুর্থ স্তম্ভ। আমি ইন্দ্রাণী। রাহুল গান্ধী সেই কবেই বলেছিলেন চৌকিদার চোর হ্যাঁ। অনেকেই বলেছিল, আমরাও বলেছিলাম সর্ষের মধ্যে ভূত আছে, চৌকিদার চোর হ্যাঁ। কিন্তু জনতা জনার্দন বিশ্বাস করেননি। ঠিক বিশ্বাস করেননি বলবো না, বেনিফিট অফ ডাউট দিয়েছিলেন। মাথার ওপর হাত তুলে হর হর মহাদেবওয়ালা আমাদের মোটা ভাইয়ের স্বরূপ মানুষ বুঝতে পারেননি। এখন সেই ছবি পরিষ্কার। আমাদের চৌকিদারের বন্ধু সেঠজি আজ ধরা পড়েছেন। গৌতম আদানি স্বর্ণ লঙ্কা এবার স্যাম চাচার লাগানো আগুনে দাউ দাউ করে চলছে। এর আগে বহুবার বলেছি ক্রনি ক্যাপিটালের কথা, শর্ট ধূর্ত প্রবঞ্চক পুঁজির কথা। এরা এক দেশের এক নির্দিষ্ট দলের সঙ্গে হাত মেলায়, সে দল ক্ষমতায় এসে এই পুঁজিকে লুটমার করতে সাহায্য করে, যা খুশি তাই করতে সাহায্য করে। বদলে সেই পুঁজি বা ওই ক্রনি ক্যাপিটালিস্ট এই দলকে ক্ষমতায় রাখার জন্য যা যা দরকার তাই করে। আমরা দেখেছিলাম জাতীয় স্তরে টিম টিম করে বিরোধিতার স্বর শোনা যাচ্ছিল এনডিটিভির গলায়। আদানি সেই টিভি কিনে নিলেন। রবিশ কুমার বেরিয়ে আসতে বাধ্য হলেন, বললেন সেঠজি কে পাস বহুত পয়সা হ্যায়। সেই আদানি আজ সংকটে। ক্রনি ক্যাপিটালিস্টের পতন হয়, এর আগেও হয়েছে। দূরবীন দিয়েও আজ আর অনিল আম্বানির নাম খুঁজে পাবেন না। কিছুদিন পরে গৌতম আদানির তেমন হাল হলে অবাক হওয়ার কিছু নেই। কিন্তু আরেকজন শর্ট প্রবঞ্চক বেরিয়ে আসবে, কারণ আদানি বা এই গোত্রের লোকজনেরা আসলে ফোড়ে, আসলে মুখোশ। এদের পেছনে থাকা আসল লোকটাকে চিহ্নিত করে জেলে পুরতে হবে, সেটাই আসল কাজ। এই ক্রনি ক্যাপিটালিস্টরা এই যা ইচ্ছে খুশি তাই করার অধিকারটা একটা দেশে পেয়ে থাকে, তারপর চরচর করে বেড়ে ওঠে। একটা সময় তাদের বড় মাঠে খেলার ইচ্ছে হয়, বড় মাঠে আরো বড় বড় প্লেয়ার আছে, সেখানে রেফারির ভূমিকাতে কোনো চাওয়ালা চৌকিদার নেই, কিন্তু সেখানে আরো ঘাঘুরা খেলাধুলো করে। তেমনি এক পিস, হ্যাঁ মাত্র এক পিস ঘাঘু আদানি সাম্রাজ্যে ধস নামিয়ে ছেড়েছিল কিছুদিন আগে। সামলে নিয়েছিলেন বলে মনে হচ্ছিল, কিন্তু আবার আরো বড় সংকটে পড়েছে। ফিরছি একটা বিরতির পর, সঙ্গে থাকুন। আমরা তিন দিক থেকে বিষয়টাকে বোঝার চেষ্টা করব। প্রথমত, এটা হলো কেন, কিভাবে হলো, প্রায় 50 মুখে পা কেন কাটলো গৌতম আদানির। দ্বিতীয়ত, এরপরে কি, মানে আদানি সাম্রাজ্যের রীতি নাকি সাময়িক বিরতি। তৃতীয়ত, আমাদের দেশের অর্থনীতিতে এই পতনের প্রভাব কতটা। কিন্তু তার আগে মনে করিয়ে দিই এর আগে ক্রাইসিসের কথা। আদানি 2023 জানুয়ারিতে বিরাট টাকার এফপিও বাজারে ছাড়ার সিদ্ধান্ত নিয়েছিল, 20,000 কোটি টাকার এফপিও। এখন এই এফপিওটা কি বস্তু? আইপিও হলো শেয়ার বাজারে ইনিশিয়াল পাবলিক অফার। মানে ভাই, আমি একটা কোম্পানি খুলছি, সেখানে এই জিনিস তৈরি হবে, আমাদের ব্যবসাতে লাভ হবে। দুটো স্টক এক্সচেঞ্জ, বিএসসি বা এনএসসির অন্তত একটাতে সেই কোম্পানিতে রেজিস্ট্রি করার পরেই কোনো কোম্পানি মানুষের কাছে আইপিও ছাড়তে পারে। তো আপনাকে জানতে হবে কোম্পানিটা সত্যি ব্যবসা করবে কিনা, লাভ হবে কিনা, তারপর আপনি পয়সা ঢালবেন, কোম্পানি ব্যবসা শুরু করবে। আইপিও ব্যাপারটা মোটামুটি এরকম। এফপিও হলো ফলো আপ অফার, মানে কোম্পানি চলছে, তারপর আবার আরো অনেকটা টাকা বাজার থেকে মানুষের কাছ থেকে তোলার জন্য আবেদন রাখা। এক্ষেত্রে সুবিধা হলো কোম্পানি কেমন চলছে সবাই জানে, অতএব প্রথমবারের দ্বিধা দ্বন্দ্ব থাকে না। মানুষও আচ্ছা টাটার এফপিও বলে টাটার শেয়ার কিনে নেয়। তো আদানি 20,000 কোটি টাকার এফপিও তোলার সিদ্ধান্ত জানালো, এবং ঠিক ওই সময় জানুয়ারি 24 হিন্ডেনবার্গ রিসার্চ, আমেরিকার এক সংস্থা জানালো 17.8 ট্রিলিয়ন টাকা মূল্যের আদানি কোম্পানি বিভিন্ন দুর্নীতির সাহায্য নিজেদের সম্পদ জড়ো করেছে, এমনটা তারা জেনেছেন দীর্ঘ 2 বছর ধরে তদন্ত করার পর। 2, গত 3 বছরে এই কোম্পানি $100 বিলিয়ন জোগাড় করেছে, যার আগে তাদের 7টা লিস্টেড কোম্পানি মাত্র $20 বিলিয়ন মূল্যের ছিল। মানে গত 3 বছরে 819% বৃদ্ধি। এর মধ্যে করোনা কাল গেছে। একবার আউড়ে নিন মোদিজির গুলি, না খাউঙ্গা না খানে দুঙ্গা। 3, আমরা গত 2 বছর ধরে আদানি কোম্পানির বিভিন্ন অবসরপ্রাপ্ত কর্মচারী, হাজার হাজার ডকুমেন্টস, 6টা দেশের বিভিন্ন সাইট ঘুরে এই রিপোর্ট দিচ্ছি। 4, মাত্র
কেবল 7টা লিস্টেড কোম্পানির আসল মূল্য 85%-এরও কম, যাকে ফুলিয়ে ফাঁপিয়ে দেখানো হয়েছে। 5, এই কোম্পানি ঋণের ভারে নুয়ে পড়েছে। বিভিন্ন সংস্থার কাছে এই 5 থেকে 7টা কোম্পানির ঋণের পরিমাণ 1:1 এর তলায় চলে গেছে, মানে সম্পদের চেয়ে ঋণ বেশি। 6, কোম্পানির 22 জন মূল পরিচালকের মধ্যে 8 জন সরাসরি আদানি পরিবারের সদস্য। এদেরই একজন তো এই কোম্পানিকে পারিবারিক ব্যবসাও বলেছেন। এরপরে এই হিন্ডেনবার্গ রিসার্চ নাম ধরে ধরে জানিয়েছে এই কোম্পানির কোন কোন পরিচালকের ওপর কোন কোন জালিয়াতির অভিযোগ আছে। ভুয়ো কোম্পানি তৈরি করে টাকা চালান করা, ট্যাক্স ফাঁকি দেওয়া, বিভিন্ন স্ক্যামে ফেঁসে থাকা থেকে শুরু করে সে এক বিরাট লিস্ট। রিপোর্ট বাইরে আসার পর থেকে আদানির ওই ফুলিয়ে ফাঁপিয়ে দেখানো শেয়ারের দাম পড়ছিল, কোম্পানির কঙ্কালসার চেহারা বেরিয়ে আসছিল। 29 তারিখে আদানি গ্রুপ বিভিন্ন আর্থিক সংস্থা ইত্যাদিকে দিয়ে ওই রিপোর্টের এক জবাব লিখিয়েছিল বটে, কিন্তু আদালতে গেল না। 30 তারিখে আদানি সাম্রাজ্যে নামলো $65 বিলিয়ন। আদানিরা ছোটাছুটি শুরু করলো বিভিন্ন সংস্থার কাছে, সৌদি আরবের এক সংস্থার কাছে বিশেষ করে, মুখ বাঁচাও, এফপিও কেন, আপাতত টাকা দিয়ে বাঁচাও। কোনো হিন্দু রাষ্ট্র এগিয়ে এলো না। কিন্তু সেই কিছু গোলমেলে কোম্পানির টাকা এলো, খুচরো ইনভেস্টররা তো এলোই না। কিন্তু ওই আপাতত আনার টাকায় শেয়ার বিক্রি হয়ে গেল। 1 ফেব্রুয়ারি আদানি ঘোষণা করলো তারা এফপিও ফিরিয়ে দিচ্ছে, টাকাও ফেরত দিয়ে দেবে। এটাই সম্ভবত মুখ বাঁচানোর শর্ত ছিল। মুখ বাঁচাতে 2 দিনের জন্য টাকা দাও, 2 দিন পরেই ফেরত দেব। কিন্তু ওই 1 ফেব্রুয়ারি অস্ট্রেলিয়ার কারমাইকেল মাইনিং প্রজেক্ট, যা মোদিজির অস্ট্রেলিয়া ভিজিটের সময় আদানি সই করেছিলেন, তারা জানালেন তারা ওই চুক্তি আবার খতিয়ে দেখবেন। ইতিমধ্যে আদানি সাম্রাজ্যে ধস নেমে গেল। $100 বিলিয়ন বেশি টাকা হুশ তানিশ। সে তো হলো, কিন্তু সেই সময় তদন্তের দাবি উঠল, সেবিকে দিয়ে তদন্ত হোক। শুরু হয়েছিল সেসব লোক দেখানো তদন্ত। কিছুদিনের মধ্যে সেসব তদন্তের ঝাঁপ বন্ধ হলো। আদানি সাম্রাজ্য আবার যেটা সে জায়গায়। কারণ সে প্রথমেই বলেছিলাম আদানি তো নাচছে, নাচাচ্ছে তাকে সেই রিং মাস্টার সামলে নিলেন, বা বলা ভালো সামলে দিলেন। ফিরছে আলোচনা একটা বিরতির পর, সঙ্গে থাকুন। এবারে আবার আরো বড় গন্ডগোলে পড়েছে আদানি। ইউএস ডিপার্টমেন্ট অফ জাস্টিস আর ওই আমেরিকা সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন এক 54 পাতার দলিলে জানাচ্ছে যে আদানি অ্যান্ড কোম্পানির বিরুদ্ধে ঘুষ দেবার অভিযোগ আছে। অভিযুক্তদের তালিকার মাথাতেই আছেন গৌতম আদানি, তার এক ভাইপো সাগর আদানি, বিনীত জৈন, রঞ্জিত গুপ্তা, রূপেশ আগরওয়াল ইত্যাদি। বেশ কিছু লোকজন মিলে ষড়যন্ত্র করে ভারতীয় কিছু সরকারি অফিসারকে ঘুষ দিয়ে সোলার পাওয়ার বিক্রির চেষ্টা চালিয়েছে, যা আমেরিকার আইনে ক্রাইম। তার জন্য তারা ওই কোম্পানির অর্থ ফরফিট মানে বাজেয়াপ্ত করার কথা বলেছে। যেসব ধারায় অভিযোগ তোলা হয়েছে তাতে এই লোকজনদের জেল হতেই পারে। আর এই অভিযোগ সামনে আসার সঙ্গে সঙ্গেই আদানি সাম্রাজ্যে ধস নেমেছে। আদানি গ্রিনের শেয়ার হুহু করে নেমেছে গতকাল, আজও। এখন আপনি ভাবছেন আদানি কোন ভারতীয় অফিসারকে ঘুষ দেবে তা নিয়ে আমেরিকার জাস্টিস ডিপার্টমেন্টের এত মাথা ব্যথা কেন? আর কেউ আদালতে গিয়ে একটা অভিযোগ করলেই তা এত সিরিয়াসলি নিতেই বা হবে কেন? প্রথম কথা হলো আদানি গ্রিন ভারতীয় কোম্পানি। তারা আমেরিকার এক কোম্পানি অ্যাজিওর পাওয়ারের সঙ্গে চুক্তিবদ্ধ হয়। তারা আমাদের দেশে বা পৃথিবীর অন্য দেশে বিকল্প শক্তি অল্টারনেটিভ এনার্জি বিক্রি করবে। সেই চুক্তির অঙ্গ হিসেবে এই অ্যাজিওর গ্লোবাল কাজ শুরু করে। সেখানে ওই ভাইপো সাগর আদানি ডিরেক্টর হয়, বিনীত জৈন এমডি সিইও, রঞ্জিত গুপ্তা 2022 পর্যন্ত সিইও ছিলেন, রূপেশ আগরওয়াল সিনিয়র এক্সিকিউটিভ। এরা সবাই মিলে এই ব্যবসা চালানো শুরু করে। এদের সঙ্গেই ছিলেন সিরিল ক্যাবিনেস, ইনি কানাডিয়ান পেনশন ডিপার্টমেন্টে ছিলেন, ইনিও যোগ দেন। এবং ওই কানাডিয়ান পেনশন ডিপার্টমেন্টের বিরাট টাকা এই অ্যাজিওর পাওয়ার গ্লোবালে বিনিয়োগ করা হয়। পেনশন ফান্ড মানে বুঝতেই পারছেন, সাধারণ মানুষের টাকা। এরপর এরা সবাই মিলে আমাদের দেশের অন্ধ্র, উড়িষ্যা, তামিলনাড়ু, জম্মু কাশ্মীর, ছত্তিশগড় সরকারের বিভিন্ন পদাধিকারীদের ঘুষ দেবার ব্যবস্থা করে। এই ঘুষ দেবার ব্যবস্থা যদি আদানি গ্রিন, যা নাকি একটা ভারতীয় কোম্পানি করত,
তাহলে তা নিয়ে আমেরিকার মাথা ব্যথা হতো না। কিন্তু তারা তদন্তে নামলো কেন? কারণ ওই অ্যাজিওর পাওয়ার আমেরিকান কোম্পানি। আর 2 নম্বর ব্যাপার হলো, তারাই আমেরিকার বাজার থেকে $2 বিলিয়ন বন্ড আর $1 বিলিয়ন সিকিউরিটি তুলেছিল। মানে বাজার থেকে $3 বিলিয়ন বেশি টাকা তুলেছিল। এইখানেই গন্ডগোল। আমেরিকার ফরেন কারাপ্ট প্র্যাকটিসেস অ্যাক্ট খুব কড়া। এই বাজার থেকে টাকা তুললে একটা ডিসক্লেমার দিতে হয় যে তারা মানে সেই কোম্পানি কোনো রকমের দুর্নীতির মধ্যে থাকবে না। কতটা কড়া? 2016-তে ব্রাজিলের অডাবেক্ট উইথ ব্রাস্কেম নামে এক কোম্পানিকে এরকম দুর্নীতির জন্য $3.5 বিলিয়ন ফাইন দিতে হয়েছিল। সেই সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের দেখরেখে তদন্ত শুরু হয়েছে। FBI তদন্তে নেমেছে, বহু ডকুমেন্ট উদ্ধার করেছে। কাজেই এবারে এক কোম্পানি যার আইনি কোনো অবস্থানই ছিল না, সেরকম হিন্ডেনবার্গ নয়, আমেরিকার ডিপার্টমেন্ট অফ জাস্টিস মাঠে নেমেছে। আর বাঘে ছুলে 18 ঘা, পুলিশে ছুলে 100 ঘায়ের মতোই। অর্থনৈতিক বাজারে ওই আমেরিকার সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন ধরলে কিন্তু দুনিয়ার প্রত্যেকে হাত তুলে নেবে, তুলে নিচ্ছে। এরপরে কি হবে? এক তো গুডউইলের কথায় আগুন লেগে গেল। 2, আমেরিকার এক্সট্রাডিশন চাইতে পারে। মোদী সরকারের গৌতম আদানিকে না পাঠালে দেশে মুখ পুড়বে আর আমেরিকাতে বিশ্বাসযোগ্যতা হারাবে। যদি পাঠিয়ে দেয় তাহলে আরো অনেক কেলেঙ্কারি বের হয়ে আসবে। ইতিমধ্যে ফোলানো ফাঁপানো বাজার করতে শুরু করেছে, কিন্তু এবারে খুব সহজেই তা রিকভার হয়ে যাবে বা গৌতম আদানি সামলে নেবেন বলে মনে হয় না। আর সব থেকে বড় কথা হলো, এই সব চলাকালীন মুখোশ সরে গেলে, আসল মুখোশটা যদি বেরিয়ে আসে, তাহলে এবারে দেশ শুদ্ধ মানুষ চিৎকার করে বলবেই, চৌকিদার চোর হ্যায়। আজ এখানেই শেষ করছি। শুভরাত্রি।